ওকে, সালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। ওকে, এবং সব কিছু দেখা যাচ্ছে কিনা, ঠিকঠাক আছে কিনা। ওকে স্যার, আই হোপ সব কিছু দেখা যাচ্ছে। ওকে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের এই ক্লাসটিতে যোগ দেওয়ার জন্য। তো আজকে আমাদের লেকচার 1 হবে। আমরা বাংলা ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো এগুলো প্রথম থেকে আলোচনা করার জন্য চেষ্টা করব, এবং এরই ধারাবাহিকতায় আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করা হচ্ছে, শুরু করে দিব ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমাকে একটু জানিয়ে দিবা সব কিছু ঠিকঠাক আছে কিনা। যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আই হোপ তোমরা ভালো আছো এবং সুন্দর সুস্থ রয়েছো। তো আজকে আমরা আলোচনা করব, মূলত আমাদের পুরো আলোচনাটা হচ্ছে বাক্য নিয়ে, বিভিন্ন ধরনের বাক্যের গঠন, বাক্যের বর্গ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে হচ্ছে একটু আলোচনা করব। মূলত আজকের আলোচনাটা আমাদের এক কথায় বলতে গেলে কি নিয়ে আমরা আলোচনা করব, উত্তর হচ্ছে বাক্য নিয়ে আমরা আমাদের পুরো ক্লাসটার মধ্যে আজকে হচ্ছে আলোচনা করার জন্য ট্রাই করব। ওকে, সো আই হোপ যে তোমরা পুরোটা ক্লাস আমার সঙ্গে থাকবা, এবং যদি সঙ্গে থাকো ইনশাল্লাহ বেস্ট কিছু পাবা আজকের ক্লাসের মধ্য থেকে, সেইটুকু পর্যন্ত তোমাদেরকে আমি নিশ্চয়তা দিতে পারি। ওকে, আচ্ছা, তো প্রথমত আমরা তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। ওকে ভাইয়া, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো প্রথমত আসো, বাক্য কি। ধরো ছোটবেলায় আমরা যখন বাচ্চারা যখন কথা বলে, বা তোমরা যখন ছোট ছিলে বা আমিও যখন ছোট ছিলাম, তখন আমরা বলতাম যে পানি আমি খাবো। আমরা বাক্যটা এইভাবে বলতাম না, পানি আমি খাবো। এরকম আমরা এলোমেলো বাক্য বলতাম, অর্থাৎ আমাদের সিকোয়েন্স ঠিক নেই। কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে আমরা বলতে লাগলাম যে আমি পানি খাবো, আমি পানি খাবো, তাই না? বড় হতে হতে আমরা কি বলতে লাগলাম, যে আমি পানি খাবো। তাহলে দেখো তো, দুটোর ভিতরে শব্দগুলো বা পদগুলো কিন্তু সেম। এখানেও পানি, এখানে আমি, এখানে খাবো, এই একই পদগুলো এই বাক্যটার মধ্যেও কিন্তু বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কিন্তু এই বাক্যটার সিকোয়েন্স ঠিক নাই। এই যে সিকোয়েন্সটা, এটাকে আমরা বলে থাকি পদের বিন্যাস। তার মানে এটাকে আমরা এক কথায় বলতে পারি পদবিন্যাস। এখন দেখো তো, নিচের উপরের যে বাক্য, এই বাক্যের পদবিন্যাস, পদের যে বিন্যাস, এটা কি সুশৃঙ্খল নাকি সুশৃঙ্খল নয়? উত্তর হচ্ছে কি, অবশ্যই এটা সুশৃঙ্খল নয়। তাহলে নিচের যে বাক্য, এই বাক্যটার ভেতরে যে পদগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পদগুলোর সিকোয়েন্স বা পদের বিন্যাস ঠিক আছে কিনা? অবশ্যই আছে। তাহলে বাক্য বলতে আমরা আসলে কি বুঝি? বাক্য বলতে আমরা বুঝি যে পদ সমষ্টি দ্বারা, একটু খেয়াল করো, যে পদ সমষ্টি দ্বারা, একটু আমি আমার মতো করে বলি, দেন তোমরা আগে বুঝো, যে পদ সমষ্টি দ্বারা, পদ সমষ্টি দ্বারা বক্তা বক্তা শ্রোতার কাছে, শ্রোতার কাছে মনোভাব স্পষ্ট করতে পারে, তাকে বাক্য বলে। এখন ধরো তোমাকে কেউ যদি বলে পানি আমি খাবো ভাত, তুমি বুঝবা, মানে যে বলছে সে হচ্ছে বক্তা, তুমি শুনছো, তুমি বুঝছো, কিন্তু আসলে তোমার বুঝতে কষ্ট হয়েছে। যেমন আমি বললাম যে পড়ি আমি ওয়াক্ত 5 নামাজ, এখন তুমি হা ওই তাকে দেখবে কি বললো, পড়ি আমি ওয়াক্ত 5 নামাজ। হ্যাঁ, তুমি বুঝবা, কিন্তু বললে শ্রোতা কিন্তু জিনিসটা একদম স্পষ্টভাবে বুঝতে পারেনি। তার মানে বাক্য কাকে বলে যদি আমরা এই আলোচনাতে যাই, উত্তর হচ্ছে কি, যে পদ সমষ্টি দ্বারা বক্তা শ্রোতার কাছে, বক্তা কার কাছে? শ্রোতা, এখানে শ্রোতা বানান, দুঃখিত শ্রোতা বানানটা ভুল হয়েছে। হ্যাঁ, শ্রোতার কাছে তার মনোভাব স্পষ্ট করতে পারে, তাকে বাক্য বলে। তাহলে আমাকে একটু বলো তো, এই বাক্য রিলেটেড বা বাক্য জিনিসটা আসলে কি এতটুকু পর্যন্ত আমরা বুঝছো, মানে তোমরা বুঝতে পেরেছো কিনা? বুঝছো? আমি আবার বলছি যে বাক্য মানে কি, এই জিনিসটা, বাক্য কিভাবে গঠন হয়, এতটুকু পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো? ওকে, সবাই খালি মেনশন দেওয়া নিয়ে ব্যস্ত। ওকে ফাইন।
তাহলে আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত আমাদের যে আলোচনা এটা আমরা ক্লিয়ার। এইবার আসো তোমরা একটু চলে যাও তোমাদের পৃষ্ঠা নাম্বার, একটু খেয়াল করো, পরিচ্ছদ নাম্বার 31-এ তোমরা চলে যাও। আমরা একটু 31 নাম্বার পরিচ্ছেদে অর্থাৎ এই পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করব যে বাক্যের অংশ ও বাক্যের শ্রেণী বিভাগ, বাক্যের অংশ ও বাক্যের শ্রেণী বিভাগ এইটা নিয়ে আলোচনা করব। তো আমরা একদম শুরু থেকে, যারা শেষে লেট করেছো মানে লেটে এসেছো তারা একটু ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। এক বা একাধিক শব্দ নিয়ে গঠিত অর্থবোধক ভাষিক একককে বলা হয়, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায়, এই একককে বলা হয় কি বাক্য। তো বাক্য যেই সংজ্ঞাটাই তুমি দাও কোনো সমস্যা নাই। বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়। যেমন সজল ও লতা বই পড়ে, এখন আমি যদি বলি পড়ে সজল বই লতা, তার মানে এটা কি বাক্য হবে? না, এটা কখনোই বাক্য হবে না। এটি একটি বাক্য 5টি শব্দ দিয়ে গঠিত, এই বাক্যে বক্তার মনোভাব পুরোপুরি প্রকাশিত হয়েছে, এই জন্য এটাকে আমরা বলছি এটা হচ্ছে বাক্য। এবার খেয়াল করো, বাক্যের মধ্যে স্থান পাওয়ার প্রত্যেকটিকে কি বলে? পদ বলে। তাহলে এই যে এখানে সজল এটা একটা পদ, ও একটা পদ, লতা একটা পদ, বই একটা পদ, অর্থাৎ বাক্যে যতগুলো শব্দ স্থান পায় প্রত্যেকটি এক একটি পদ। এদিক দিয়ে পদ হলো বাক্যের একক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে বাক্যের একক কি, বাক্যের একক কি, বলো তো উত্তর কি হবে? বলো, আমি প্রশ্ন করলাম বাক্যের একক কি বা বাক্যের একক কাকে বলো? উত্তর হচ্ছে কি হবে বলো তো? উত্তর হচ্ছে পদ। বাক্যের একক পদ। খাতায় লিখে নাও অথবা বইতে লিখে নাও, আমি একদম বই ধরে ধরে তোমাদেরকে পড়াই দিব। রূপতত্ত্ব অংশে নাম শ্রেণী নামে বাক্যের এই পদ বিভাজনকে উপস্থাপন করা হয়েছে। উপরের বাক্যের সজল লতা বই ইত্যাদি এগুলো একটা পদ, যেটা আমি তোমাদেরকে আগে বলেছি। এখন এগুলো আমাদের আলোচ্য বিষয় না, এইখানে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এই লাইনটাতে। সাধারণত বাক্যে প্রধান 3টি অংশ থাকে, একটা হচ্ছে কর্তা, আরেকটা হচ্ছে কর্ম, আরেকটা হচ্ছে ক্রিয়া। প্রত্যেকটা জিনিসের ম্যান্ডেটরি কিছু জিনিস থাকে। যেমন প্রত্যেকটা জিনিসের যদি তোমাকে একটা বাক্য রচনা করতে হয় তাহলে সেই বাক্যের মধ্যে তোমাকে একটা কর্তা থাকতে হবে, একটা কর্ম থাকতে হবে, একটা ক্রিয়া থাকতে হবে। এখন এইবার আসো আমি তোমাদেরকে মূল আলোচনায় নিয়ে যাই যে ভাইয়া কর্তা কি। তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া কর্তা কি, তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া কর্ম কি, তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া ক্রিয়া কি। এই 3টা জিনিস বাক্যে আবশ্যক, অত্যাবশ্যক। এখন এখন আমি তোমাদেরকে এই 3টা জিনিস একটু বুঝাই। অর্থাৎ ইংরেজিতে বললে কর্তাকে আমরা বলে থাকি সাবজেক্ট, আর কর্মকে আমরা বলে থাকি অবজেক্ট, আর ক্রিয়াকে আমরা বলে থাকি ভার্ব। এইবার ধরো আমি বললাম যে রহিম ফুটবল খেলে, রহিম ফুটবল খেলে। এখন তুমি খেয়াল করো এই বাক্যের সাবজেক্টকে রহিম, তার মানে রহিম এই বাক্যের কর্তা। এই বাক্যে অবজেক্টকে ফুটবল, তার মানে ফুটবলটা হচ্ছে কি কর্ম। ওকে, আচ্ছা। খেলে এটা কি ভার্ব, তার মানে এই বাক্যে এটা হচ্ছে ক্রিয়া। তাহলে বাক্যের ম্যান্ডেটরি অংশ 3টা, একটা হচ্ছে কি কর্তা, আরেকটা হচ্ছে কর্ম, আরেকটা হচ্ছে ক্রিয়া, আরেকটা কি ক্রিয়া। ওকে, বুঝছো? এটা কোন বই? এটা বোর্ড বই বাবা, এটা বোর্ড বই। তুমি বুঝো নাই মারুফ? তোমার কি বই আছে? তুমি কি আদতে কি তুমি বই খুলছো? মানে 9-10-এ তোমার যে বইটা আছে এই বইটা কি তুমি খুলছো? কিছু কিছু পোলাপাইন আছে শুধু আমাকে দেখার জন্য। ওকে, একজন একটা কবিতা লিখেছে, একজন বিশ্ববিখ্যাত কবি আমাদের এখানে এসেছে, তার নাম হচ্ছে বায়েজিদ হোসেন। সে লিখেছে 2 টাকার কোকা কোলা, তানবীর ভাই আগুনের গোলা। দেখছো কত রকম কবিতা যে পোলাপাইন লিখে। ওই দিন আমি ক্লাস নিতেছি, তা আমি ভাবছি ভাই আপনার জন্য একটা কবিতা লিখেছি। আমি তো এতটুকু পর্যন্ত পড়ে খুব খুশি হয়ে গেছি। তো আমি কবিতা পড়তেছি যে অনেক সুন্দর, হ্যাঁ, তার নাম রয়েছে ইশতিয়াক। ইশতিয়াক আমার জন্য একটা কবিতা লিখেছে। তো আমি সুন্দর করে কবিতাটা পড়া শুরু করেছি ক্লাসের মধ্যে। তো ইশতিয়াক লিখেছে 5 টাকার পেপসি, তানবীর ভাই ডট ডট। এখন আমি একটুক পড়ে, আমি তো ভালো মনে, সহজ সরল মনে, এই যে এই ছেলেটার মতো সহজ সরল মনে আমি তো কবিতা পড়তে গেছি, কিন্তু কবিতার পরে যে আমাকে ডট 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 পড়া লাগবে এটা তো আমি জানতাম না। বুঝছো? এইবার আমরা মোটামুটি এই 3টা জিনিস কি এটা আমরা আই হোপ আমরা ক্লিয়ার। এখন এইবার আসো আমরা একটু আলোচ্য বিষয় চলে যাই। গঠনের দিক থেকে বাক্য 3 প্রকার। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? 3 প্রকার। গঠনগত দিক থেকে বাক্যকে আমরা 3 ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে সরল বাক্য, 2 নম্বর হচ্ছে জটিল বাক্য, 3 নম্বর হচ্ছে যৌগিক বাক্য। খুব গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর সরল বাক্য, 2 নম্বর জটিল বাক্য, 3 নম্বর যৌগিক বাক্য। আমি তোমাদেরকে পুরো বই ধরে ধরে বুঝাবো, আর কনসেপ্টগুলো আমি তোমাদেরকে বোর্ডে নিয়ে বুঝাবো, ঠিক আছে? এখন এইবার আসো আমরা একটু দেখি গঠনের দিক থেকে আমাদের বাক্য কত প্রকার।
গঠনের দিক থেকে আমাদের বাক্য হচ্ছে 3 প্রকার। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। 2 নাম্বার জটিল বাক্য। তোমাদেরকে একটু বলে রাখি, জটিল বাক্যের কিন্তু আরো একটা নাম আছে, সেটা হচ্ছে মিশ্র বাক্য। তো যেটা জটিল বাক্য সেটাই কিন্তু মিশ্র বাক্য। 3 নাম্বার যৌগিক বাক্য। 3 নাম্বার কি বাক্য? যৌগিক বাক্য। এখন এই 3টা বাক্য নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু কথা আছে। কথাটা কি? কথাটা এই যে অর্ণপূর্ণা বলেছে কেমন আছো সবাই। এখন একে একে সবাই তাকে রিপ্লাই দাও যে ভালো আছি, তুমি কেমন আছো। এরপর সে বলবে আমিও অনেক ভালো আছি। তারপর খাওয়া দাওয়া করেছো। তারপর এই শুরু হয়ে গেছে ক্লাসের ভিতরে। অন্নপূর্ণা, তোমার দরকার আছে মামুনি, তুমি এখানে আসো, সবাই কেমন আছে এটা জানে তোমার লাভটা হবে কি? তুমি আইসো ক্লাস করার লাগে, তুমি ক্লাস করবে, তুমি চলে যাবে, শেষ। ও আইসে জিজ্ঞেস সবাই কেমন আছো। দেখছো কত বড় মনের মানুষ, এত বড় হৃদয়, মানে খুব খুব বড় মন তার। সে ক্লাসে এসে জিজ্ঞেস করতে সবাই কেমন আছে। এখন এখানে ক্লাস করতেছে প্রায় তোমার 650 তাকে উত্তর দাও ভালো আছি, ভালো আছি, আপনি কেমন আছেন। এখানে এসে ঘর সংসার সব বাধায় ফেলায় পোলাপায় আসে ক্লাস করার জন্য, আইসে এমনভাবে একটা কমেন্টের রিপ্লাই আরেকটা দেয়, মনে হয় যে তারা এখানে সংসার করতেছে। অথচ আমি যে একজন এখানে যে দাঁড়ায় আছি, আমি যে তাদের কমেন্ট দেখতেছি, তারা এই দুনিয়াতে নাই, তারা অন্য জগতে হারাই গেছে। ভালো হয়ে যাও। এবার আসো আমরা এই দুটো জিনিস, 3টে বাক্য বুঝার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝাই। অন্নপূর্ণা, মামুনি তুমি ভালো করে খেয়াল করো, আসছো ক্লাসের মাঝখান দিয়ে, এরপর পোলা প্যান্টে খোঁচা মারবা, কমেন্ট করবা, এই করবা সেই করবা, এগুলো যদি দেখি তাহলে তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কথা কি বুঝছো অন্নপূর্ণা? ওকে, এখন তুমি খেয়াল করো। এখন এই জিনিসটা বুঝার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ক্রিয়া বুঝতে হবে। ক্রিয়া 2 ধরনের হয়, একটা হচ্ছে অসমাপিকা, আরেকটা হচ্ছে সমাপিকা। একটা হচ্ছে অসমাপিকা, একটু খেয়াল করো ভাইয়া, নাইলে এই জিনিসগুলো বুঝবা না। একটা হচ্ছে অসমাপিকা, আরেকটা হচ্ছে সমাপিকা। এখন তুমি খেয়াল করো, ধরো আমি একটা বাক্য লিখলাম, এই বাক্যের ভিতরে আমি কয়েকটা ক্রিয়া লিখি, তাহলে তোমাদের বুঝার জন্য আরো অনেক বেশি সুবিধা হবে। ধরো আমি লিখলাম, কথা বলে না, এই যে আকিল। তা আমরা একটু আকিলকে নিয়ে উদাহরণ দিই। আমি লিখলাম আকিল ও দুষ্টামি করতেছে। আকিল। তো আমি খুব ভালো করে খেয়াল করে দেখো, আমি লিখলাম যে আকিল ভাত খেয়ে অনেক কিছু খায়, ... এখন এতটুকু পর্যন্ত বলার পর তুমি বললো ভাইয়া আকিল ভাত খেয়ে কি খায়। তোমার মনের ভিতরে কিন্তু প্রশ্ন জাগবে, ভাই কি খায়, সে ভাত খেয়ে কি খায়। তো আমি বললাম খায় একটা জিনিস, তোমাকে বলা যাবে না। তুমি বলো ভাইয়া আপনার কথা তো সম্পূর্ণ হয় নাই। তাহলে এই যে খেয়ে ক্রিয়া দ্বারা কি মনের ভাব সম্পূর্ণ হচ্ছে? বলো তো, হচ্ছে না। এই জন্য এই খেয়ে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। এখন আমি বললাম যে আকিল ভাত খেয়ে, আমি বললাম যে আকিল ভাত খেয়ে আম খায়, ভালো জিনিস খায়। এখন তুমি বলো ভাইয়া এই কাহিনী, আপনি এভাবে আমাকে কনফিউজ করে দিলে, আমি তো ভাবছি আর অন্য কিছু খায়। তাহলে এইখানে যে খাই ক্রিয়াটা আছে, এটা দ্বারা কিন্তু মনের ভাব প্রকাশ হচ্ছে। যেহেতু এটা দ্বারা মনের ভাব প্রকাশ হচ্ছে, তার মানে খাই ক্রিয়া এটা হচ্ছে কি এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে যেই ক্রিয়া দ্বারা মনের ভাব প্রকাশ হয় না সেটা অসমাপিকা, আর যেটা দ্বারা হয়ে যায় সেটা সমাপিকা ক্রিয়া। এইবার আসো আমি তোমাদেরকে জিনিসটা একটু খুব সহজভাবে তোমাদেরকে বুঝাই। ধরো আমি বললাম 1 নাম্বার, আমি বললাম যে তুমি থাকলে। এখন বলো তো থাকলে এটা কি অসমাপিকা না সমাপিকা? দেখি তোমরা বলো তো 1 নাম্বার। 2 নাম্বার আমি লিখলাম আমি যাব। এখন বলো তো যাব এটা কি সমাপিকা না অসমাপিকা ক্রিয়া? এই দুটো বাক্য একটু ক্লিয়ার করো, তাহলে আমরা সামনে আগাবো। গুড। তাহলে প্রথম যেটা থাকলে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। আর যাব যেটা, এটা কি? এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটা কি ক্রিয়া? এটা সমাপিকা ক্রিয়া, ঠিক আছে, বুঝছো? এই যে আমি কিন্তু বারবার বলতেছি, যারা এখন ক্লাসে অপ্রাসঙ্গিক প্রশ্ন করবা, কমেন্ট করবা, তাদেরকে কিন্তু আমি ব্যান করে দিব। অপ্রাসঙ্গিক কমেন্ট করলে আমি কিন্তু ক্লাস থেকে ব্যান করে দিব, বারবার বলতেছি। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই কনসেপ্টটা ক্লিয়ার। এখন এইবার আসো আমি যেই আলোচনাতে নেওয়ার জন্য, অর্থাৎ এই বাক্যগুলো তোমাকে চেনানোর জন্য, সরল জটিল
যৌগিক। মনে রাখবা এই সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। কয়টা? একটা। কয়টা সমাপিকা ক্রিয়া থাকবে? একটা সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে সরল মানে একটা সমাপিকা ক্রিয়া। সরল মানে কয়টা সমাপিকা ক্রিয়া? একটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কল আসছে। উফ, স্যারা শুধু সুন্দর দেখে কি যে বিপদে পড়ছি বুঝছো, খালি কল আসে। আসসালামু আলাইকুম। আমি তো ক্লাস নিতেছি। ক্লাসে দেখছো তোমাদের সাইম ভাই কল দিয়ে বলতেছে যে ভাই ক্লাস না। আমি তো ক্লাসে। দেখ আমি ভাবছি আরো কে না কে কল দিছে বুঝছো। যাই হোক, আসো বাদ দাও, কই রাখি ফোনটা। শুনো, আমি এর সাউন্ড টাউন্ড কমাই দিছি, পরে দিয়ে যে তোমাদের সাইম ভাই কল দিচ্ছে। আচ্ছা বাদ দাও, শুনো তো এখন কোথায় জানিছিলাম আমরা? ও, তো সরল বাক্যে সমাপিকা ক্রিয়া কয়টা বলো তো? একটা। সরল বাক্যে সমাপিকা ক্রিয়া কয়টা? একটা। এখন তুমি একটা নর্মাল জিনিস চিন্তা করো, ধরো একটা মানুষ খুব সহজ সরল, তার মানে নর্মালি তার কাছে টাকা কম থাকবে। তো ধরো তো তার কাছে একদম সর্বোচ্চ টাকা কম, কম টাকা কত? 1 টাকা। এবার মনে রাখো, এখন সরল বাক্যে সবসময় সমাপিকা ক্রিয়া একটা থাকে। কয়টা থাকে বলো তো বাবা? একটা। এখন একটা সমাপিকা, এটা তুমি একটু খেয়াল করো। দেখো আমি লিখলাম যে আমি ভাত খাই, এই একটা বাক্য, তুমি একটু খেয়াল করো, আমি ভাত খাই। এখন তুমি দেখো তো এই বাক্যে আমি, এটা কিন্তু কোনো ক্রিয়া না। ভাত এটাও কিন্তু কোনো ক্রিয়া না। খাই এটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া। তার মানে এটা কেমন বাক্য? উত্তর হচ্ছে এটা সরল বাক্য। এটা কেমন বাক্য? সরল বাক্য। আচ্ছা এইবার তুমি খেয়াল করো, আমি লিখলাম তুমি গেলে আমি যাব, তুমি গেলে আমি যাব। এখন এখানে এখানে ক্রিয়া দুইটা, একটা হচ্ছে গেলে আর একটা হচ্ছে যাব। এখন বলো তো গেলে ক্রিয়া দ্বারা কি মনের ভাব সম্পূর্ণভাবে শেষ হয়? আমি বললাম তুমি গেলে, তার মানে এটা কি সমাপিকা না অসমাপিকা? অবভিয়াসলি এটা কি? অসমাপিকা, তার মানে এটা বাদ। তাহলে দেখো যাবো এটা কিন্তু সমাপিকা ক্রিয়া। তাহলে দেখো তো এখানে সমাপিকা ক্রিয়া কয়টা? একটা। তার মানে এটা কেমন বাক্য? এটা হচ্ছে সরল বাক্য। তার মানে এটা কেমন বাক্য বলো তো? এটা হচ্ছে সরল বাক্য। তাহলে খেয়াল করে দেখো, একটা সমাপিকা ক্রিয়া থাকলেই সেটা হচ্ছে সরল বাক্য। এইবার আমাকে একটু বলো তো সরল বাক্যের কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? অসমাপিকা আর সমাপিকার কনসেপ্টটা কি বুঝতে পেরেছ? আমি বারবার ক্লাসে কিন্তু বলতেছি যে অপ্রাসঙ্গিক প্রশ্ন করবা না। এখানে অনেকেই ভালো করে বুঝতেছে, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? এইবার খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো। এইবার আসো জটিল বাক্যের আলোচনা। এবার তোমাদেরকে একটু জটিল বাক্যটা একটু ভালো করে বুঝাই। এটা খুব ইজি জিনিস, তুমি খেয়াল করলেই বুঝতে পারবা। তো জটিল বাক্য কি? মনে রাখবা, জটিল বাক্য মানে কিন্তু জোড়া। জটিল মানে কি? জোড়া। জোড়া মানে কি? জোড়া মানে কাপল। বুঝছো? তো জটিল বাক্য মানে কি? জোড়া। তাহলে যেই বাক্যটা জোড়া জোড়া আকারে থাকবে, এখন ভাই জোড়া জোড়া কে থাকবে? জোড়া জোড়া থাকবে সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক। যেমন তুমি খেয়াল করো যে এটার সাথে জোড়া হতে পারে সে, আমি বলি যে যিনি, এই যিনির সাথে জোড়া হবে কি? তিনি। আবার দেখো আমি যদি বলি যদি, এই যদির সাথে জোড়া হবে কি? তবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে জোড়া আকারে যেই বাক্যটা হবে এটা নিঃসন্দেহে 100% এটা জটিল বাক্য। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি বললাম যদি তুমি বলো তবে আমি যাব। তাহলে দেখো এখানে একটা জোড়া আছে, যদি তবে। ঠিক আছে? তার মানে এটা জটিল বাক্য। এরপর আমি লিখলাম যা চাও তা পাবে বা তাই পাবে। তাহলে দেখো একটা জোড়া আছে যা, এরপর হচ্ছে কি? তা। তাহলে এইবার বলো তো জটিল বাক্য ক্লিয়ার কিনা? বুঝছো? বাইজিৎ বলেছে আজ সিঙ্গেল বলে, তো সিঙ্গেল বলে কি হয়েছে? এন কি তোমার কি বিয়ে করে দেওয়া লাগবো? তো তোমার মারে দাও, তোমার বাপের দাও, আমার ফোনে ধরাই দাও। আমি বলি যে আপনার পোলার বিয়ে করার জন্য অনেক বিয়ে করার জন্য তার অনেক বললাম না, উল্টাপাল্টা কমেন্ট করবে না। তোমার বিয়ে করার দরকার হলে তুমি তোমার বাপ মারে বলো, এনআইসা কমেন্ট করার দরকার কি? ও সিঙ্গেল, ওরা জোড়া বানাইতে হবে। অফলাইন ক্লাস হইলে দেখাইতাম। তুমি গেলে আমি যাব বুঝি নাই, গেলে অসমাপিকা ক্রিয়া, যাব সমাপিকা ক্রিয়া। এখন অসমাপিকা ক্রিয়া একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, কোনো সমস্যা নাই, বাট সমাপিকা ক্রিয়া একটা থাকলেই হয়েছে।
বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এইবার তোমরা আমাকে বলো তো যৌগিক মানে কি একটা না দুইটা? মানে যৌগিক মানে কি বুঝায়? যৌগিক মানে কি একটাকে বুঝায় না দুইটাকে বুঝায়? আমাকে একটু বলো তো যে ভাই যৌগিক, এই যে 3 নাম্বার যেটা যৌগিক, এখন যৌগিক মানে কি একটা হবে না দুইটা হবে? বলো দেখি, পারো কিনা? বলো দুইটা। ভেরি গুড। তাহলে যৌগিক বাক্যে সবসময় দুইটা সরল বাক্য থাকবে, দুইটা সরল বাক্য। যৌগিক বাক্যে সবসময় কি থাকবে? দুইটা সরল বাক্য থাকবে। তবে এখানে মাঝখানে একটা কনজাংশন থাকে। কনজাংশন কি মানে অব্যয় টাইপ আর কি, যেমন হতে পারে এবং, যেমন হতে পারে আর, যেমন হতে পারে কিন্তু, ওকে, যেমন হতে পারে ও ইত্যাদি, এগুলো অথচ এরকম মাঝখানে অব্যয় থাকে। তো আমরা একটা উদাহরণ দিই, তাহলে তুমি ক্লিয়ার হবা। আচ্ছা, তুমি খেয়াল করে দেখো, আমি লিখলাম ভালো করে পর, খেয়াল করো, ভালো করে পর, ভালো করে পর, তবে ভালো করবি, তবে ভালো করবি। এখন তুমি খেয়াল করো, ভালো করে পর, এটা কিন্তু একটা সরল বাক্য, এটা সরল বাক্য না? হ্যাঁ। তবে দেখো, ওই যে বলছিলাম না মাঝখানে একটা কনজাংশন বা মাঝখানে একটা অব্যয় থাকে, ভালো করবি এটা আরেকটা সরল বাক্য। তাহলে দেখো এখানে দুইটা বাক্য আছে, তার মানে এটা নিঃসন্দেহে এটা যৌগিক বাক্য। আচ্ছা, এরপর খেয়াল করো, আমি লিখলাম স্টেশনে পৌঁছালাম, পৌঁছালাম আর ট্রেন ছেড়ে দিল। তাহলে দেখো স্টেশনে পৌঁছালাম আর ট্রেন ছেড়ে দিল। এখন তুমি খেয়াল করো, স্টেশনে পৌঁছালাম এটা একটা সরল বাক্য, তাই না? ট্রেন ছেড়ে দিল এটা আরেকটা সরল বাক্য, মাঝখানে অব্যয়, তার মানে এটা যৌগিক বাক্য। এইবার বলো তো যৌগিক বাক্য বুঝছো কিনা? দ্রুত বলো তো যৌগিক বাক্য ক্লিয়ার কিনা? দ্রুত দ্রুত। ওকে ওকে, ক্লিয়ার? জটিলে কি থাকবে? জটিলে জোড়া থাকবে। এগুলো কি জোড়া আছে? এগুলো তো মাঝখানে একটা অব্যয়, আর জটিলে সবসময় জোড়া থাকবে, জটিলে জোড়া থাকবে। তাহলে আমরা একটু সামারি করে দিই, আমরা একটু সামারি করে দিই তোমাদেরকে। সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া। সরল বাক্যের বৈশিষ্ট্য কি? একটা সমাপিকা ক্রিয়া। সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া। ওকে। জটিল বাক্যে কি থাকবে? জটিল বাক্যে জোড়া থাকবে। জটিল বাক্যে কি থাকবে? জোড়া থাকবে। যৌগিক বাক্যে কি থাকবে? যৌগিক বাক্যে দুইটা সরল বাক্য থাকবে। যৌগিক বাক্যে দুইটা সরল বাক্য। কথা একদম সহজ করে দিলাম, কথা একদম সহজ করে দিলাম, বুঝছো? ক্লিয়ার না? এইবার আসো তোমাদেরকে আমি একটু মূল আলোচনাতে তোমাদেরকে নিয়ে যাই, মানে সরল এবং জটিল বাক্য নিয়ে, যেখানে বিশেষ করে যেখানে তোমাদেরকে আলোচনা করা হয়েছে সেই প্রসঙ্গটা নিয়ে আমি একটু আলোচনা করি। ওকে, পরিচ্ছদ নাম্বার 300, এটা সরি পরিচ্ছদ নাম্বার হচ্ছে 34। তো 34 এখানে দেখো সরল বাক্য। এই যে তুমি সরল বাক্যগুলো তুমি খেয়াল করো, পাখিরা নীল আকাশে উড়ছে। তোমাদের মনে আছে যে সরল বাক্য মানে আমি কি বলছি, যে একটা সমাপিকা ক্রিয়া। সরল বাক্য মানে কি? একটা সমাপিকা ক্রিয়া। তাহলে দেখো পাখিগুলো নীল আকাশে উড়ছে, এই যে উড়ছে, এই উড়ছে এটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া, তার মানে এটা সরল বাক্য, ঠিক আছে? আবার দেখো তিনি ভাত খেয়ে, এই যে খেয়ে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। বলছি না অসমাপিকা ক্রিয়া একটা থাক দুইটা থাক এগুলো দেখবে না, কন্ডিশন হচ্ছে কি একটা সমাপিকা ক্রিয়া দেখতে হবে। তিনি ভাত খেয়ে ঘুমিয়ে, দেখো ঘুমিয়ে এটাও কিন্তু অসমাপিকা। পড়লে, এই পড়লেন এটা কিন্তু সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে সমাপিকা ক্রিয়া কয়টা? একটা, তার মানে এটাও সরল বাক্য। কথা শেষ, বুঝছো? আচ্ছা, এখন এই পয়েন্টে কি বলেছে? বলেছে যে বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া যুক্ত থাকলেও সরল বাক্য। এটা তো তোমাদেরকে আমি আগেও বলছি, একটা অসমাপিকা ক্রিয়া থাক দুইটা থাক হোয়াট এভার, বাট তোমাকে খুঁজতে হবে কি? একটা সমাপিকা ক্রিয়া। তিনি খুব সকালে, দেখো তিনি খুব সকালে ঘুম থেকে উঠে, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। পায়চারি করতে, এটা কিন্তু অসমাপিকা, করতে এটা অসমাপিকা ক্রিয়া। বাজারের দিকে গেলেন, গেলেন এটাই একমাত্র সমাপিকা ক্রিয়া। তুমি খেয়াল করে দেখো, আমি উঠে মনের ভাব প্রকাশ হয় না, আমি করতে মনের ভাব প্রকাশ হয় না। আমি করতে, কি করতে ভাই? কিন্তু যখনই বললাম আমি গেলেন, মানে আমি গেলেন তো হয় না, ধরো আমি বললাম তিনি গেলেন, তার মানে দেখো মনের ভাব প্রকাশিত হয়ে গেছে, তাই না? তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের সরল বাক্য। তার মানে সরল বাক্য কিন্তু জিনিসটা ক্লিয়ার, একদম বই থেকে তোমাদেরকে বুঝাই দিতেছি। এরপর খেয়াল করে দেখো যে
সে, দেখো জোড়া আছে তার মানে জটিল বাক্য, এগুলো দেখো। যদি, তবে, জোড়া আছে জটিল বাক্য, যখন, তখন তার মানে জটিল বাক্য, শেষ তার মানে আমরা বলছিলাম যে জোড়া মানেই জটিল বাক্য, দেখো তার মানে এগুলো তো জোড়া আছে শেষ জটিল বাক্য, জোড়া আছে শেষ জটিল বাক্য, বুঝছো? ওকে, আচ্ছা এইবার আমাদের মোটামুটি যৌগিক বাক্যের আলোচনায় যায়। তুমি খেয়াল করে দেখো, এই যে দেখো হামিদ বই পড়ছে, সরল বাক্য। আর অব্যয়, সীমা রান্না করছে, দেখো দুইটা সরল বাক্য। সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছলো, হ্যাঁ, তারপর পড়তে বসলো, এখানে তিনটা সরল বাক্য। তো দুইটা সরল বাক্য থাক, তিনটা সরল বাক্য থাক, চারটা থাক, পাঁচটা থাক, মানে দুইটা সরল বাক্য থাকলেই তো যৌগিক বাক্য। তার মানে দুইটা সরল বাক্যের উপরে গেলেও যৌগিক বাক্য। অন্ধকার হয়ে এসেছে, বন্ধুরা মুখ ভার করে রইল, তাহলে এটা একটা সরল বাক্য, এটা একটা সরল বাক্য। তোমরা চেষ্টা করছো কিন্তু আশানুরূপ হয়নি, এটা আরেকটা সরল বাক্য। এতে দোষের কিছু নেই, এটা আরেকটা সরল বাক্য। তার মানে তিনটা সরল বাক্য, অর্থাৎ দুইটা সরল বাক্য বা দুইটা সরল বাক্য বা দুইটা সরল বাক্যের উপরে গেলেই কোনো কথা নাই, সেটা হচ্ছে কি বাক্য বলতো? সেটা হচ্ছে আমাদের কি যৌগিক বাক্য। এইবার বলো বইয়ের যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো তোমরা ক্লিয়ার কিনা? এই উদাহরণগুলো ক্লিয়ার কিনা? ওকে, একজন বলছে ঝকঝকে তকতকে, ভেরি গুড, ক্লিয়ার ক্লিয়ার, বুঝছো? একদম তোমাদেরকে দেখো, আমি কিন্তু চাইলে কিন্তু তোমাদেরকে দুইটা তিনটা উদাহরণ করে পড়াই কিন্তু শেষ করে দিতে পারতাম, বাট আমি সেটা করতেছি না। তোমরা বই পড়তে গেলে তোমাদের অনেক প্রবলেম ক্রিয়েট হয়। প্রবলেমটা যাতে না হয় এই জন্য আমি তোমাদেরকে বইয়ের উদাহরণগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিতেছি, বুঝছো? ক্লিয়ার? ওকে ফাইন, তো আমরা ক্লিয়ার। এইবার আসো আমরা একটু বাক্য রূপান্তরটা তোমাদেরকে একটু শিখাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে বলা হয়, এটা হচ্ছে বাক্য রূপান্তর। এখন বাক্য রূপান্তরটা তোমরা তোমাদের বই থেকে পারবা, তার আগে আমি তোমাদেরকে বেসিক কনসেপ্টটা একটু দিই। ধরো আমি লিখলাম যে ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও। তোমরা আমাকে একটু বলো তো এটা কোন বাক্য? দ্রুত এভরিওয়ান বলো তো, ভিক্ষুককে ভিক্ষা দাও এটা কোন বাক্য? বলো, ভিক্ষুককে ভিক্ষা দাও এটা কোন বাক্য? ভিক্ষুককে ভিক্ষা, ভেরি গুড ভেরি গুড, এটা সরল বাক্য, কারণ এখানে একটা সমাপিকা ক্রিয়া দাও। এখন তোমরা খেয়াল করো, ধরো আমাকে বলা হলো যে তুমি এটাকে জটিলে নাও, এটাকে তুমি কোথায় নাও? জটিলে নাও। এখন জটিলে নিতে হলে তোমাকে আগে জটিলের কনসেপ্ট বুঝতে হবে। জটিলের কনসেপ্ট কি মনে আছে? জোড়া। জটিলের কনসেপ্ট কি? জোড়া। এখন তুমি কোন জোড়াটা নিবা, দেখো তো কোন জোড়াটা নিলে ভালো দেখায়। তাহলে তুমি যদি বলো যে ভিক্ষা চায়, যে ভিক্ষা চায় তাকে ভিক্ষা দাও, তাহলে দেখো তো এখানে একটা জোড়া তৈরি হয়ে গেল না? যে এরপর হচ্ছে তাকে, তাহলে এই যে জোড়া যে তৈরি হলো, এই জোড়া তৈরি হলো, তার মানে এটা সরল থেকে জটিলে নিয়ে গেছি। এটা কি হয়েছে বলো? এটা সরল থেকে আমরা কোথায় নিয়ে গেছি? জটিলে নিয়ে গেলাম। এটা সরল থেকে কোথায় নিয়েছি বলো? জটিলে নিলাম। এটা সরল থেকে জটিলে নিলাম। তাহলে বলো তো এই উদাহরণটা কি বুঝছো কিনা, কিভাবে আমরা এটাকে সরল থেকে জটিলে নিলাম বলো তো? ভাই দুই তিনটা সমাপিকা ক্রিয়া থাকলে কি হবে? ভাইরে দুই তিনটা সমাপিকা ক্রিয়া থাকলে তো দুই তিনটা সরল বাক্য, আর দুই তিনটা সরল বাক্য মানেই বললাম না যৌগিক বাক্য, বুঝছো? এইবার আসো তোমরা আরেকটা উদাহরণ আমি তোমাদেরকে একটু দিই। দেখো আমি লিখলাম যেই তার দেখা পেলাম সেই আমরা চলে গেলাম। এবার তোমরা বলো এটা কোন বাক্য? একদম ইজি, বলো যেই তার দেখা পেলাম সেই আমরা চলে গেলাম। যেই তার দেখা পেলাম সেই আমরা চলে গেলাম, এটা কোন বাক্য বলো তো? বলো, ভেরি গুড, এটা কোন বাক্য? জটিল বাক্য। কেমনে বুঝছো দেখো, যেই, এই যে এর সাথে কি আছে? সেই আছে। যে এর সাথে কি আছে? সেই আছে। ওকে, তার মানে আমরা ক্লিয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা, এটাকে তোমরা একটু সরলে নাও তো দেখি পারো কিনা। এখন সরলে নিতে হলে কি করতে হবে মনে আছে? প্রথমত সরলে গেলে তোমাকে এই জোড়াটা ভেঙে ফেলতে হবে। সরলে কিন্তু জোড়া রাখা যাবেই না, এবং সরলের আরেকটা শর্ত কি, একটা সমাপিকা ক্রিয়া আনতে হবে। তো একটু ট্রাই করে দেখো তো যে এইটাকে তোমরা জটিল থেকে সরলে আনতে পারো কিনা বলো তো। এইটাকে তোমরা জটিল থেকে সরলে আনতে পারো কিনা?
অনেকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো বাংলা ক্লাসে না আনাই ভালো। তুমি বাংলা দিয়ে জিনিসটা শেখো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি হবে বলো? এটা এরকম হতে পারে, দেখো তাহলে এটা কি এরকম হতে পারে না যে তার দেখা পেয়ে হ্যাঁ আমরা চলে গেলাম, দ্যাটস ইট, শেষ। এখন দেখো তো, তার দেখা পেয়ে আমরা চলে গেলাম, দেখো তো এখানে জোড়াও নাই, জোড়া আছে নাই। আবার দেখো দুইটা সমাপিকা ক্রিয়া নাই, গেলাম একটাই সমাপিকা ক্রিয়া। এখন পেয়ে আছে, এটা তো আর সমাপিকা ক্রিয়া না, পেয়ে তো অসমাপিকা ক্রিয়া। তার মানে কাজ হয়ে গেছে, তার মানে কাজ হয়ে গেছে। তাহলে এইবার তোমরা একটু বলো তো যে ভাইয়া বাক্য রূপান্তরের থেকে সহজ আর কিছু আছে কিনা বলো তো। তার মানে এখন তোমাকে যেই বাক্য থেকে যেই বাক্যই বলবে তুমি কিন্তু পারবা। এই জিনিসটাই তোমার বইতে আছে, কিন্তু তুমি না পড়লে তো তুমি পারবা না। যেমন তুমি খেয়াল করো, এখানে বলছো সরল থেকে জটিলে নিবা, সরল থেকে কোথায় নিবা? জটিলে নিবা। আচ্ছা এইবার তুমি খেয়াল করো, দুর্জন লোক পরিত্যাজ্য, মানে খারাপ মানুষকে ত্যাগ করো, দুর্জন লোক পরিত্যাজ্য। এখন এইটাকে তুমি যদি জটিলে নিতে চাও তাহলে তোমাকে আগে জোড়া বানাতে হবে। তাহলে জোড়া বানালে তুমি কিন্তু এভাবে বলতে পারো যে দুর্জন, তুমি এভাবে বলতে পারো যে দুর্জন হ্যাঁ তাকে পরিত্যাগ করো, বা যে দুর্জন সে পরিত্যাজ্য, এভাবে বলতে পারো না? এভাবে বললেও হয়ে গেছে। আবার দেখো এভাবে বলতে পারো যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, তাহলে যে এর সাথে তারা, শেষ। আবার খেয়াল করো, তুমি চেষ্টা না করাই ব্যর্থ হয়েছ, তাহলে এখানে এটা সরল বাক্য। এখন এটাকে জটিলে নিতে হলে তোমাকে আগে জোড়া বানাতে হবে। তাহলে তুমি জোড়াটা এভাবে বানাতে পারো না যে যেহেতু তুমি চেষ্টা করেছো তাই ব্যর্থ হয়েছ, তাহলে যেহেতু, অথবা তুমি এখানে যেহেতু না বলে তুমি সেহেতুও বলতে পারো, সেহেতু ব্যর্থ হয়েছ। যেহেতু তুমি চেষ্টা করোনি, তাহলে যেহেতু এর সাথে সেহেতু, অথবা যেহেতু এর সাথে তাই, যেটাই নাও বাক্য কিন্তু হয়ে যাবে। তার মানে সরল থেকে আমরা কিন্তু জটিলে নিয়ে গেলাম। এইবার আসো আমরা এখানে একটু জটিল থেকে সরলে নিই। তার মানে জটিল থেকে সরলে নিলে কাজটা কি করতে হবে? তোমাকে অলরেডি জোড়া বানিয়ে দিবে আর তোমাকে সেই জোড়া ভাঙতে হবে। যেমন তুমি খেয়াল করো, যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়, তাহলে যারা তারা এটাকে তুমি প্রথমত উঠে দিতে হবে। তাহলে তুমি এইভাবে বলতে পারো যে পরিশ্রমীরা জীবনে সফল হয়। দেখো তুমি জটিল থেকে এটাকে কোথায় নিয়ে আসছো? সরলে নিয়ে আসছো। জটিল থেকে কোথায় নিয়ে আসছো? সরলে নিয়ে আসছো। জটিল আর যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য কি? জটিল বাক্যে জোড়া জোড়া আকারে থাকে, আর সরল বাক্যের মধ্যে যৌগিক বাক্যের ভিতরে দুইটা তিনটা সরল বাক্য থাকে, যৌগিক বাক্যে কখনো জোড়া থাকে না, এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা এরপর খেয়াল করো, যখন সে সুসংবাদটা পেল তখন সে আনন্দিত হলো। তাহলে দেখো জোড়া আছে যখন তখন, এখন সরলে নিতে হলো জোড়াটাকে উঠাই দাও। দেখো তো এভাবে বলা যায় না যে সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো, সুসংবাদটা পেয়ে সে কি হলো? আনন্দিত হলো। এইবার আসো আমরা একটু এই কনসেপ্টটা একটু বুঝি। এখানে বলা হচ্ছে যে সরল থেকে তুমি যৌগিকে নিবা। তাহলে খেয়াল করো, সরল থেকে যৌগিকে কিভাবে নিবা? ধরো এই বাক্য বলছে তুমি চেষ্টা না করাই ব্যর্থ হয়েছ। এখন এটাকে তুমি যদি যৌগিকে নাও তাহলে তোমাকে দুইটা সরল বাক্য আনতে হবে। তাহলে দেখো তো এইভাবে বলা যায় না যে তুমি চেষ্টা করনি, ঠিক আছে, তাই ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে এটা আরেকটা বাক্য, তার মানে যৌগিক হয়ে গেছে। আবার সরল বাক্যে দেখো ভিক্ষুককে টাকা দাও, তাহলে তুমি এভাবেও বলতে পারো কিছু ভিক্ষা করে ওদের টাকা দাও, কিছু লোক ভিক্ষা করেন ওদের টাকা দাও, অথবা ভিক্ষুক ভিক্ষা করে তাকে টাকা দাও, যেভাবেই বলতে পারো হয়ে যাবে। আবার যৌগিক থেকে সরল, তুমি খেয়াল করে দেখো, সে এখানে এলো, এটা একটা বাক্য, এবং সে কথা খুলে বললো, সব কথা খুলে বললো, তাহলে দুইটা বাক্যকে একটা বাক্যে আনো, তাহলেই সরল হয়ে গেছে। তাহলে দেখো সে এখানে এসে সব কথা খুলে বললো, এখন কিন্তু আর দুইটা বাক্য নাই, তার মানে এখন কাজ হয়ে গেছে। এইবার আসো তোমরা একটু এইটা একটু ট্রাই করে দেখো তো পারো কিনা, যে লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র, এটাকে এক বাক্যে আনো তো দেখি পারো কিনা। আমি তোমাকে ভালোবাসি, এই জটিল বাক্যের সরল বাক্য কি হবে? এটা সরল বাক্য, এটা জটিল বাক্য, হুঠা, এটা কি জটিল বাক্য? তুমি তো এটাই জানো না, তোমার কে ভালোবাসবো? তোমার তো মেয়েরা ওদের ব্যাগ ধরার জন্য রাখবো না, তোমার যা অবস্থা, তোমার যা অবস্থা বুঝছো, তোমাকে মেয়েরা তো তাদের ব্যাগ ধরার জন্য রাখবে না, ওই যে ব্যাগের ভিতরে তাদের ওই যে কসমেটিক্স থাকে না, ওই ব্যাগটা ধরার জন্য রাখবে না। তাহলে তুমি বুঝো তোমাকে দিয়ে মেয়েরা কোন কাজে ইউজ করবে, বুঝছো তো? আর গভীরে গেলাম না। এখন খেয়াল করো, তাহলে এইভাবেও কিন্তু বলা যায় যে লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, তাহলে তুমি এইভাবে বলতে পারো যে লোকটি, দেখো এইভাবে কিন্তু বলা যায় যে লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। এখন তুমি এক বাক্যে কিন্তু তুমি জিনিসটাকে নিয়ে আসছো, এক বাক্যে তুমি জিনিসটাকে নিয়ে আসছো। এইবার আসো সর্বশেষ এখানে বলা হচ্ছে যে জটিল থেকে তুমি যৌগিকে নিবা।
মানে জোড়া থাকবে, জোড়া ভেঙে দুইটা বাক্য তোমাকে ক্রিয়েট করতে হবে। যখন বিপদ আসে তখন দুঃখ আসে, তাহলে এটাকে এইভাবে বলতে পারো বিপদ ও দুঃখ একসাথে আসে। যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে। এটা এই যে দেখো যদি তবে, তাহলে জটিল আছে। এখন জটিলে যদি থাকে তাহলে তুমি এটাকে যৌগিকে নিলে দুইটা বাক্য বানাও, নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে, শেষ। বুঝছো বুঝছো? এইবার বলো বাক্য রূপান্তর আজীবনের জন্য ক্লিয়ার কিনা বলো। বাক্য রূপান্তর একদম, আমি প্রথমে তোমাদেরকে কনসেপ্ট বুঝাইলাম, অ্যান্ড কনসেপ্ট বুঝানোর পর আমি তোমাদেরকে একদম গোড়া থেকে তোমাদেরকে জিনিসগুলো বুঝাইলাম। এরপর হচ্ছে তোমাদেরকে মানে তোমাদের বোর্ড বই সলভ করে দিলাম, বোর্ড বই সলভ করে দিলাম। এরপর তোমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না। এইবার চলো, এখানে আরো অনেকগুলো বাক্য দেওয়া আছে, আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই। এই প্রশ্নটা সলভ করো। যে 1 নম্বর প্রশ্ন, যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে বলো তো? যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে বলো? প্রথম প্রশ্ন, যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে 100% তাকে সরল বাক্য বলে। ওকে, দ্বিতীয় প্রশ্ন, তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন। তাহলে এই বাক্যে সমাপিকা ক্রিয়া কোনটি? সমাপিকা ক্রিয়া কি ভাত, সমাপিকা ক্রিয়া খেয়ে, সমাপিকা ক্রিয়া চেয়ারে, সমাপিকা ক্রিয়া বসলেন। একদম ইজি প্রশ্ন, সলভ করো, এখন তুমি নিজেই পারবা। বলো বলো। তো উত্তর অবশ্যই কি হবে? বসলেন। ঠিক আছে, ওকে। 3 নম্বর বাক্যটা একটু প্রশ্নটা সলভ করি। একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়? তো এইটা তোমাদেরকে আমি বলেছি অব্যয়, মনে আছে যে একাধিক সমাপিকা ক্রিয়া অব্যয় দ্বারা, ওই যে কিন্তু, আর, তো এই অব্যয়গুলোকেই বলা হয় কিন্তু যোজক, মানে যেটা অব্যয় সেটাই যোজক। তার মানে এখানে সঠিক উত্তর হবে কি? যোজক। বুঝছো? ওই যে আর, এবং, কিন্তু, অথচ, তবে, এগুলো আর কি। আচ্ছা, এইবার আসো আমরা একটু 4 নাম্বার প্রশ্ন সলভ করি। জটিল বাক্যের উদাহরণ কোনটি? তো তোমাদের কি মনে আছে জটিল বাক্য মানে কি বলো তো? জটিল বাক্য মানে জোড়া। যদি তুমি যাও তবে তার দেখা পাবে না, পাখিগুলো আকাশে উঠছে, আমরা 3 ভাই এবং 2 বোন, আমার সমুদ্র দেখতে খুব ভালো লাগে। বলো তো এখানে কোনটা জটিল বাক্য হবে? একদম ইজি প্রশ্ন, বলো। আবার বলে দিচ্ছি, অব্যয় মানে কিন্তু যোজক, ও এবং আর এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে যোজক। সুতরাং এটা 3-এর উত্তর হবে যোজক। ওকে, সো আমরা একটু 4 নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করি। হ্যাঁ বল রাফি, বল। হ্যালো হ্যালো, কি রে ভাই? হ্যালো রাফি, ক্লাসে আসি, শেষ করে কল দি। ওকে, তাহলে এইটা জোড়া আছে কোথায়? যদি তবে, তার মানে এখানে 4-এর উত্তর হবে ক। 4-এর উত্তর কি হবে? ক। ওকে, ফাইন। এরপর আসো আমরা একটু চলে যাই আমাদের প্রশ্ন নং 5 আমরা একটু সলভ করি। সো 5-এ বলা হচ্ছে যে সময় বোঝাতে জটিল বাক্যে যোজক কোন জোড়া ব্যবহৃত হয়? সো সময় বোঝায় কোনটা? যে, সে, যত তত, যেটুকু সেটুকু, যখন তখন। এখন বলো এখানে কোন জোড়াটা দ্বারা সময় বুঝায়? একদম ডিরেক্ট প্রশ্ন, কোন জোড়াটা দ্বারা সময় বুঝায়? তুমি নিজেই পারবা। দেখো, যে, সে, এটা দ্বারা ব্যক্তিকে বুঝায়। তুমি বলো যে কোনটা দ্বারা সময় বুঝায়? কোনটা? ভেরি গুড। যে, সে, এটা দ্বারা কখনো সময় বুঝায় না। যত তত, আমি বললাম যত কিছু চাও তত পাবে। হ্যাঁ, যেটুকু সেটুকু, এটা দ্বারা কোন একটা বস্তুকে বুঝায়, যেটুকু দুধ, যেটুকু পানি, যেটুকু দরকার। আর যখন তখন এটা দ্বারা অলওয়েজ সময় বুঝায়। তার মানে এখানে সঠিক উত্তর ডি। ওকে, এইবার আসো আমরা একটু 6 নাম্বার বাক্য প্রশ্নটা সলভ করি। নিচের কোনটা সরল বাক্য? এখন সরল বাক্য মানে মনে আছে যে এখানে একটা সমাপিকা ক্রিয়া হবে। এখন পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে, এটা একটা। সে এখানে এলো এবং বসলো। লোকটি নিরক্ষর কিন্তু অভদ্র নয়, বিপদ এবং দুঃখ একসাথে আসে। তো প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি সরল বাক্য? নিচের কোনটি সরল বাক্য? উত্তর কি হবে বলো তো?
ভেরি গুড। তার মানে আমরা এটার আনসার জানি যে এখানে পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে, এখানে এই করে একটা সমাপিকা ক্রিয়া, সুতরাং এখানে সঠিক উত্তর এ। বাট মাই কোশ্চেন ইজ, এখানে তোমরা উত্তর করো খ কোন ধরনের বাক্য হবে, গ কোন ধরনের বাক্য হবে এবং ঘ কোন ধরনের বাক্য হবে। এই তিনটা কোন ধরনের বাক্য হবে, কোনটা কোন ধরনের বাক্য একটু উল্লেখ করো তো দেখি, পারো কিনা? কোনটা কোন ধরনের বাক্য, দেখো দেখো তোমরা পারো কিনা। আচ্ছা তাহলে খেয়াল করো এভরিওয়ান, তাহলে দেখো যে এলো এবং যে এখানে এলো এবং বসে পড়লো, তাহলে সরি সে এখানে এলো, তাহলে সে এখানে এলো, এটা কিন্তু একটা সরল বাক্য। বসে পড়লো এটা আর একটা সরল বাক্য। তার মানে দুইটা সরল বাক্য এবং মাঝখানে দেখো এই যে একটা যোজক আছে, তার মানে নিঃসন্দেহে এটা হচ্ছে কি বাক্য বলো তো? এটা আমাদের যৌগিক বাক্য। এটা কি বাক্য? যৌগিক বাক্য। আচ্ছা লোকটি নিরক্ষর, এটা কিন্তু একটা সরল বাক্য, এখানে কিন্তু ইজ ভার্ব উজ্জ আছে। যেমন আমরা বলি না আমার নাম তানভীর, এখন এখানে কি কোনো ক্রিয়া আছে? আবার তুমি ইংরেজি করো মাই নেম ইজ তানভীর, তো এখানে লোকটি হয় নিরক্ষর, এটা একটা সরল বাক্য, কিন্তু এটা একটা যোজক, অভদ্র নয়, এটা আর একটা সরল বাক্য। তার মানে এটাও আমাদের যৌগিক বাক্য। বিপদ ও দুঃখ, এটা তো আমরা পড়েছি, এটা বই থেকে এসেছে, তার মানে এটাও কি হবে আমাদের বই অনুযায়ী এটা হচ্ছে যৌগিক বাক্য। সুতরাং নিচের তিনটাই কিন্তু যৌগিক বাক্য, বুঝছো? নিচের তিনটাই যৌগিক বাক্য। ওকে, এইবার আসো আমরা একটু 7 নম্বর প্রশ্নটা একটু সলভ করি। তো 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দুর্জন লোক পরিত্যাজ্য, দুর্জন লোক পরিত্যাজ্য বাক্যটির জটিল রূপ কি হবে, মানে জটিল বাক্য, এই সরল বাক্যের জটিল বাক্য কি হবে? তো এটা কিন্তু আমরা অলরেডি সলভ করেছি, তো একটু আমরা দ্রুত প্রশ্নগুলো সলভ করে ফেলি। দ্রুত, তাহলে এখানে এটা কিন্তু সরল বাক্য, এখন এটাকে নিতে বলছো জটিল, এখন জটিল মানে চোরা, তাহলে এখন এই যে দেখো যে দুর্জন সে পরিত্যাজ্য, সেই পরিত্যাজ্য, এখন এখানে এটাকে জটিল বাক্যে পরিণত করতে হলে যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, এটা ঠিক আছে, এটা কিন্তু মানে যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, এইটা এটা জটিল। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে তোমরা যদি কটাকে যদি সঠিক উত্তর ধরো, যে দুর্জন সেই পরিত্যাজ্য, এটাও কিন্তু জটিল হয়, মানে শর্ত অনুযায়ী দুটাই কিন্তু জটিল হয়, বুঝতে পেরেছ? অর্থাৎ ক হয় খ হয়, আর দুর্জন লোক মাত্রই পরিত্যাজ্য, এটা সরল বাক্য, আর দুর্জন লোকের সকলের পরিত্যাগ করে, এটাও সরল বাক্য। উপরের দুটোই জটিল হয়, ঠিক আছে, উপরের দুটোই জটিল হয়। ওকে, এইবার আসো আমরা একটু 8 নম্বর প্রশ্নে যাই। সে এখানে এসেই বসে পড়লো, বাক্যটির যৌগিক রূপ কি হবে? এখন যৌগিক রূপ মানে কি জানো? যৌগিক রূপ মানে হচ্ছে একটা সরল বাক্য, এরপর হচ্ছে একটা যোজক থাকবে, এরপর হচ্ছে আরেকটা সরল বাক্য। তো সবাই একটু ট্রাই করো তো, দেখো 8 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? দ্রুত, ওকে। সো এইটা বলেছে যে সে এখানে এসে বসে পড়লে এটা যৌগিক কি হবে? তাহলে যৌগিক হতে হলো প্রথমত তোমাকে ওই যে দুটো সরল বাক্য ক্রিয়েট করতে হলে, সে এখানে এসে বসে পড়লো, এখানে একটা বাক্য, তার মানে এটা বাদ, সে এখানে এসে বসে পড়লো, এটা বাদ, সে এখানে এসে বসেছে, এটাও বাদ, ঠিক আছে, সে এখানে এলো তারপর বসলো, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, তোমরা সবাই পারতেছো। ওকে, এইবার আসো আমরা একটু 9 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন। যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো, বাক্যটির সরল রূপ কি হবে বলো তো? এই যে বাক্যটা আছে, এই বাক্যের সরল রূপ কি হবে? এই বাক্যের সরল রূপ কি হবে বলো? এই বাক্যের সরল রূপ কি হবে? দ্রুত, তো এইটা সরল রূপ করতে হলে তোমাকে প্রথমত একটা মানে একটা সমাপিকা ক্রিয়া আনতে হবে,
তা এখন দেখো এখানে এইটা একটা বাক্য এবং এরপর এটা আরেকটা বাক্য, তার মানে দুইটা বাক্য হলে এটা যৌগিক বাক্য। তো এটা কিন্তু যৌগিক বাক্য, এটা সরল হওয়ার কোনো চান্স নাই। সংবাদ পেয়ে সে আনন্দিত হলো, এটা হইতে পারে যেই সে সংবাদ পেল সেই, তার মানে এটা কোন বাক্য? এটা জটিল বাক্য। আচ্ছা, যদি সুসংবাদ পাও তবে আনন্দিত হো, তো যদি তবে এটাও জটিল বাক্য, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে খ। এইবার বলো তো এই পুরো অধ্যায়টা তোমার কাছে কত পার্সেন্ট ক্লিয়ার? মানে একটা সামথিং কোনো জিনিস কি এখানে কি মানে না বুঝার মতো কি কোনো জিনিস আছে? আমাকে একটু বলো তো। না বুঝার মতো এখানে কোনো জিনিস নাই, একদম প্রত্যেকটা জিনিস তোমাকে ধরে ধরে তোমাকে পড়ানো হয়েছে। ওকে, মূল আলোচ্য বিষয় কিন্তু আমাদের এইটা। ওকে, তো আমরা যেখান থেকে গিয়েছি তোমাদের মনে আছে যে সরল, জটিল, যৌগিক, এই জিনিসগুলো থেকে আমরা আলোচনায় গিয়েছি। ওকে, এইবার আসো আমরা একটু চলে যাই এই জায়গাতে, অর্থাৎ গঠনগতভাবে বাক্য তিন প্রকার, ফাইন, ঠিক আছে। কিন্তু 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 কি কিন্তু বাক্যের বিধেয় অংশের ক্রিয়া না থাকলে সেই বিবেচনা আবার ক্রিয়া দুই প্রকার। তো বিধেয় অংশে এটার ক্রিয়া যদি না থাকে তাহলে আবার দুই প্রকার। এক নাম্বার সেটা হচ্ছে সক্রিয় বাক্য। এখন সক্রিয় বাক্য কি, আর দুই নাম্বার হচ্ছে কি অক্রিয় বাক্য কি। এখন তুমি খেয়াল করো, সক্রিয় বাক্য বোঝানোর আগে আমি তোমাকে অক্রিয় বাক্য বুঝাই। অক্রিয় বাক্যটা তুমি একটু ভালো করে বুঝো। যেমন তিনি বাংলাদেশের নাগরিক, তবে অতীত ভবিষ্যৎকালের প্রয়োগে এগুলো সক্রিয় বাক্য। আচ্ছা, তুমি খেয়াল করো, যেমন তিনি বাংলাদেশের নাগরিক, তবে এই বাক্যটা একটু খেয়াল করো, তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন বা তিনি বাংলাদেশের নাগরিক হবেন, এটা একটা অক্রিয় বাক্য। এখন সক্রিয় বাক্যটা কি আগে এটা বুঝো। সক্রিয় বাক্যটা আগে বুঝাই, তারপর অক্রিয় বাক্য যায়। যেসব বাক্যে বিধি অংশে ক্রিয়া থাকে সেগুলোকে সক্রিয় বাক্য বলে। যেমন আমার মা চাকরি করেন, ঠিক আছে, এখানে একটা ক্রিয়া আছে, তার মানে এটা সক্রিয় বাক্য, ফাইন। এখন অক্রিয় বাক্য কি, তুমি খেয়াল করে দেখো, অক্রিয় বাক্য বলতে বোঝানো হয় যেসব বাক্যে বিধি অংশে ক্রিয়া থাকে না। যেমন তুমি খেয়াল করে দেখো, তিনি বাংলাদেশের নাগরিক। আচ্ছা বলো তো, তিনি বাংলাদেশের নাগরিক, ডিরেক্টলি এই বাক্যে কি কোনো ক্রিয়া আছে? বলো। তার মানে এটা কেমন বাক্য? এটা অক্রিয় বাক্য। এটা কেমন বাক্য? এটা অক্রিয় বাক্য। আচ্ছা, এইবার তাহলে আমি তোমাদেরকে দুইটা উদাহরণ দিই, তাহলে আমার মনে হয় যে তোমরা আরো ভালো বুঝতে পারবা। ওকে, সক্রিয় বাক্য আর অক্রিয় বাক্যের ভিতরে ধরো আমি লিখলাম, খেয়াল করো, আমি লিখলাম তিনি এদিকে, তিনি এদিকে, আমি বললাম যে তিনি এদিকে কথা বলতেন, তিনি এদিকে কথা বলতেন, ঠিক আছে, এক নাম্বার বাক্য। আচ্ছা, দুই নাম্বার বাক্য আমি লিখলাম যে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। এইবার বলো কোনটা সক্রিয় বাক্য, কোনটা অক্রিয় বাক্য? দ্রুত। ওকে, বলো 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 কোনটা সক্রিয় বাক্য? এখন তুমি খেয়াল করো, তিনি এদিকে কথা বলতেন, এখন এখানে একটা ক্রিয়া আছে, তার মানে এক নাম্বার বাক্য এটা সক্রিয় বাক্য। এখন দেখো সুশিক্ষা জাতির মেরুদণ্ড, এখানে কোনো ক্রিয়া নাই, তার মানে দুই নাম্বার যেটা এটা অক্রিয় বাক্য। এটা কি বাক্য? এটা অক্রিয় বাক্য। বুঝো নাই? বুঝছো? তাহলে ক্রিয়া যদি থাকে তাহলে সেটা হচ্ছে সক্রিয়, ক্রিয়া যদি না থাকে তাহলে সেটা হচ্ছে অক্রিয়। তাহলে আমাকে একটু বলো তো সক্রিয় অক্রিয়র কনসেপ্টটা বোঝা গেছে কিনা? ভেরি গুড। এইবার আসো আমরা একটু এইটার প্রকারভেদে চলে যাই। অর্থাৎ তুমি খেয়াল করে দেখো, বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে বিবৃতিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক এসব বাক্যে ভাগ করা হয়। এখন আমি তোমাদেরকে খুব ইজিলি জিনিসটা বুঝাই, সেটা হচ্ছে এই বাক্যটা তোমরা একটু খেয়াল করো, একদম মানে গোড়া থেকে তোমাদেরকে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। 3 নাম্বার বাক্যটা দেখো, আবেগবাচক বাক্য, অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো জিনিস অবাক হওয়া বুঝায়, মনের আবেগ বুঝায়। যেমন দেখো, দারুণ, আমরা জিতে গিয়েছি, এই যে দারুণ, এটা দ্বারা আমার মনের একটা ভাব প্রকাশ পাচ্ছে, দারুণ, এটা হচ্ছে আবেগবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য কি? যেগুলো দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা এসব বুঝাবে, সেগুলো অনুজ্ঞাবাচক বাক্য। যেমন আমাকে একটি কলম দাও, এটা আমার মানে উপদেশ কিংবা আদেশ যেটাই ধরো, তার মঙ্গল হোক, এটা দ্বারা দেখো আমি প্রার্থনা করছি।
তো যদি আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায় তাহলে সেটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। আচ্ছা, এইবার আসো 2 নাম্বার প্রশ্নবাচক বাক্য। মানে প্রশ্নবাচক বাক্য কি? অর্থাৎ যেটা দ্বারা প্রশ্ন করা বোঝায়। তোমার নাম কি? সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়? দেখো তো 2টা বাক্যে আমি কিন্তু প্রশ্ন করা বুঝাচ্ছি। তো যখন প্রশ্ন করা বোঝায় তখন সেটা হচ্ছে প্রশ্নবাচক বাক্য। 1 নাম্বার বাক্য সেটা হচ্ছে বিবৃতিবাচক বাক্য। ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে যেটা দ্বারা কোনো সাধারণ ঘটনার বিবৃতি বোঝায়। যেমন আমরা রোজ বেড়াতে যেতাম, এখন এটা তারা কি কাউকে আদেশ করছি, কাউকে প্রশ্ন করছি, মনের আবেগ প্রকাশ হয়েছে? কিছুই না, নর্মাল বাক্য। তার মানে নর্মাল বাক্য মানে বিবৃতিবাচক বাক্য। তারা তোমাদের বলেননি, এখন এটা তারা আদেশও বুঝাচ্ছে না, উপদেশও বুঝাচ্ছে না, অনুরোধও না, প্রশংসাও না, প্রশ্ন করছেও না, তার মানে এটা বিবৃতিবাচক বাক্য। এইবার আমাকে বলো এই এই সিম্পল জিনিসটা ক্লিয়ার কিনা, বুঝছো? আচ্ছা, এটা কত পরিচ্ছেদ? এটা একেবারে প্রথম পরিচ্ছেদ, অর্থাৎ পরিচ্ছেদ 31। সো পরিচ্ছেদ 31, বুঝছো? বুঝছো? পরিচ্ছেদ 31 ক্লিয়ার কিনা? ওকে, সো যদি ক্লিয়ার হয় বুঝছো? পরিচ্ছেদ 31 বুঝছো? ওকে, ফুল ক্লিয়ার। আচ্ছা, এইবার আসো বাক্যের বর্গ তোমাদেরকে একটু বুঝাই। বাক্যের বর্গ খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরিচ্ছেদ 32-এ যাও, পরিচ্ছেদ 32-এ যাও, পরিচ্ছেদ 32-এ যাও, পরিচ্ছেদ 32-এ যাও, গেছো? ওকে, এইবার আসো আমরা বিভিন্ন ধরনের বাক্যের বর্গ নিয়ে আলোচনা করব। এখন আসো প্রথম বর্গ, সেটা হচ্ছে বিশেষ্য বর্গ। অর্থাৎ তুমি খেয়াল করো, বিশেষ্য বর্গ হচ্ছে যখন এই অংশটা, দেখো আন্ডারলাইনের অংশটা বিশেষ্য হবে। দেখো তো ছেলেটি, এটা বিশেষ্য না? ফাইন, তার মানে এটা বিশেষ্য বর্গ। আমার ভাই, এই যে ভাই, এটা বিশেষ্য, তার মানে এটা বিশেষ্য বর্গ, শেষ। আচ্ছা, এইবার তুমি দেখো, এটা খেয়াল করো, আমরা, আমটা দেখতে ভারী সুন্দর। আচ্ছা বলো তো, ভারী সুন্দর এটা কি বিশেষ্য না বিশেষণ? বলো, এই বলো, ভারী সুন্দর এটা কি বিশেষ্য না এটা বিশেষণ? বলো তো দেখি, পারো কিনা? ভারী সুন্দর এটা কি বিশেষ্য না এটা বিশেষণ? তাহলে দেখো এই অংশটা ভারী সুন্দর, এটা কিন্তু আমকে বিশেষায়িত করতেছে, তার মানে এটা বিশেষণ বর্গ। এটা কি বর্গ? এটা বিশেষণ বর্গ। অভদ্র লোক সত্যিকারের নির্লোভ, তাহলে এই যে সত্যিকারের নির্লোভ, ঠিক আছে, সরি ভদ্রলোক, নির্লোভ মানে হচ্ছে যার কোনো লোভ নাই, তাহলে এটা ভদ্রলোককে বিশেষায়িত করতেছে, তার মানে এটা বিশেষণ বর্গ। আবার খেয়াল করো, পোকাই খাওয়া কাঠ, আবার দেখো তো এই যে কাঠকে বিশেষায়িত করতেছে এই অংশটা, কেমন কাঠ? পোকাই খাওয়া কাঠ, তার মানে এটা হচ্ছে বিশেষণ বর্গ। এটা কি বর্গ? এটা বিশেষণ বর্গ। তাহলে এই অংশটা যদি বিশেষ্য হয় তাহলে সেটা বিশেষ্য বর্গ, আর আন্ডারলাইনের অংশটা যদি আমরা দেখি বিশেষণ হয় তার মানে সেটা হচ্ছে বিশেষণ বর্গ, তার মানে সেটা কি? বিশেষণ বর্গ। ওকে, 3 নাম্বার ক্রিয়া বিশেষণ বর্গ। এখন ক্রিয়া বিশেষণ বর্গটা কি? যে শব্দগুচ্ছগুলো ক্রিয়াকে বিশেষায়িত করে। যেমন তুমি খেয়াল করো, সকাল 8টার সময় সে রওনা হলো, তাহলে এখন ক্রিয়াটা কি? হলো। এখন এই হলোকে তুমি যদি প্রশ্ন করো কখন হলো, তাহলে কখন হলো উত্তর হচ্ছে সকাল 8টায়। তারপর আমরা 10 নাম্বার প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম, তাহলে দাঁড়ালাম, কোথায় দাঁড়ালাম? দেখো দাঁড়ালামকে ক্রিয়াকে প্রশ্ন করো, উত্তর হচ্ছে কি? যে 10 নাম্বার প্ল্যাটফর্মে। তাহলে ক্রিয়াকে যদি আমরা কখন, ক্রিয়াকে যদি আমরা কোথায়, ক্রিয়াকে যদি আমরা কেন দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। সেটা কি বর্গ? ক্রিয়া বিশেষণ বর্গ। তাহলে দেখো ক্রিয়াকে কখন, ক্রিয়াকে কেমন, ক্রিয়াকে কোথায় এসব দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়াবর্গ। ক্রিয়াবর্গ তো মানে ডিরেক্টলি ক্রিয়া, যেমন দেখো এগিয়ে চলছে ক্রিয়া, হ্যাঁ, লিকচার হাসছে ক্রিয়া, বসে পড়লো ক্রিয়া, চিৎকার করছে ক্রিয়া, তার মানে ক্রিয়া থাকলে সেটা হচ্ছে ক্রিয়াবর্গ। ক্রিয়া থাকলে সেটা কি? সেটা হচ্ছে ক্রিয়া বর্গ। এইবার আমাকে বলো বাক্যের বর্গের ব্যাপারটা ক্লিয়ার কিনা, বাক্যের বর্গের ব্যাপারটা ক্লিয়ার কিনা? বাক্যের, আচ্ছা নামাজের ব্রেক, আমাদের ক্লাসই তো শেষ, আমরা সবগুলো টপিক তো পড়ে ফেলেছি, তা আমি শেষ করে দিব, আর 5টা মিনিট সময় দাও জাস্ট। বুঝছো?
একজন বলছে বর্গ মানে কি? এই যে দেখো, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে, একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যের যে অংশটা হয় সেটাকে বলা হয়, সেটা হচ্ছে বর্গ। বিশেষ্য আর বিশেষণ বুঝাই দেন। আরে ভাই, বিশেষ্য আর বিশেষণ বুঝো না? ধরো আমি বললাম যে বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ধরো আমি বললাম সাদা পাঞ্জাবি। এখন পাঞ্জাবি সম্পর্কে তথ্য দিছে কোন পদ? সাদা। সাদা হচ্ছে বিশেষণ, আর পাঞ্জাবি হচ্ছে বিশেষ্য। আর বিশেষ্য মানে কি? বিশেষ্য মানে ইংরেজিতে বলা হয় নাউন। আচ্ছা, আমি আরেকবার একটু রিপিট করতেছি। বিশেষ্য বর্গ কি? বিশেষ্য বর্গ হচ্ছে যেই অংশে আন্ডারলাইনের যে ইয়েটা হবে, এটা হচ্ছে, যেমন আমি বললাম আমার ভাই। এখন আমি বললাম আমার ভাই, এই যে ভাই, এটা বিশেষ্য, তার মানে এটা হচ্ছে বিশেষ্য বর্গ। এখন বিশেষণ বর্গ কি? যেমন আমি বললাম যে ফুলটা লাল টকটকে। ধরো আমি বললাম যে ফুলটা লাল টকটকে। এখন দেখো, লাল টকটকে এটা কি বিশেষ্য? না, এটা কিন্তু বিশেষণ। এই জন্য এটা হচ্ছে বিশেষণ বর্গ। এটা কি বর্গ? এটা হচ্ছে বিশেষণ বর্গ। এই হচ্ছে বিষয়। ওকে, এইবার আসো আমরা একটু দেখি যে কি টাইপ প্রশ্ন আমাদের এই জায়গাগুলো থেকে আসলে হয়। সো এইবার আসো, এইবার এইটা একটু সলভ করো যে এই 5 নাম্বার প্রশ্ন, বিশেষণ জাতীয় শব্দগুচ্ছকে কি বলে? বিশেষ্য বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বর্গ। বলো তো কি হবে? ভাইয়া, বর্গ বাক্যের একক পদ না, মানে কয়েকটা পদ মিলে একটা বর্গ হয়। একটা পদে তো একটা বর্গ হয় না। ওকে, সেটা কি হবে? দ্রুত একটু উত্তর করো। ভেরি গুড। এটা কি হবে? এটা হবে বিশেষণ বর্গ। বিশেষণ বর্গ, বুঝছো? আচ্ছা, এটা কি হবে? এটা হচ্ছে বিশেষণ বর্গ। ওকে, ফাইন। এরপর আসো উদ্দেশ্য বিধেয়। এটা এই উদ্দেশ্য বিধেয় নিয়ে তোমাদের অনেক প্রবলেম আছে। আমি সেই জিনিসটা একটু তোমাদেরকে ক্লিয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, উদ্দেশ্য বিধেয় কি? যেমন খেয়াল করো, আমি বললাম যে দুধকে মোরা দুগ্ধ বলি। দুগ্ধ বলি। এখন মানে দুধকে আমরা কি বলি? দুগ্ধ বলি। এখন বলো, এই বাক্যের মূল জিনিসটা কি? মূল অংশটা কি দুধ? মানে কাকে তুমি প্রায়োরিটি দিবা, দুধ নাকি দুগ্ধ? বলো তো কোনটা তোমার কাছে মনে হচ্ছে যে মূল অংশ? কোনটা তোমার কাছে মনে হচ্ছে যে মূল অংশ? বলো তো কোনটা মনে হচ্ছে? ভেরি গুড, দুধ। তো যেটা মূল অংশ দুধ, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটা কি? এটা হচ্ছে উদ্দেশ্য। অতিরিক্ত অংশ কোনটা? অতিরিক্ত অংশ হচ্ছে দুগ্ধ। দুগ্ধ হচ্ছে বিধেয়। দুগ্ধ কি? দুগ্ধ হচ্ছে বিধেয়। দুগ্ধ কি? দুগ্ধ হচ্ছে বিধেয়। আচ্ছা, তাহলে এইবার আসো, ধরো আমি বললাম যে হলুদকে বলি হরিদ্রা। মানে হলুদ, এটাকে আমরা বলি কি? হরিদ্রা। এইবার বলো তো, এখানে হলুদ কি উদ্দেশ্য নাকি হরিদ্রা উদ্দেশ্য, নাকি হলুদ বিধেয় নাকি হরিদ্রা বিধেয়? বলো তো। ভেরি গুড। তাহলে এখানে হলুদ হচ্ছে ওই যে দুধের মতো, হলুদ হচ্ছে মূল বিষয়। তার মানে এই যে হলুদ আছে, এই হলুদটা এটা হচ্ছে এখানে কি? উদ্দেশ্য। আর হরিদ্রা যেটা আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের বিধেয়। এটা কি? এটা হচ্ছে আমাদের বিধেয়। এটা হচ্ছে আমাদের বিধেয়। ওকে, বুঝছো? তাহলে এইবার বলো তো যে আজকে আমরা যে জিনিসগুলো পড়লাম, এগুলো একদম মানে পানির মতো ক্লিয়ার না? এখন বাকি রয়েছে কি? বোর্ড প্রশ্ন। বোর্ড প্রশ্ন খুললে তুমি দেখবা যা আলোচনা করছি তাই, এবং বোর্ড প্রশ্নগুলো তুমি দেখবা 50%-এর উপরে, যেগুলো আমাদের মেইন বইতে অল্প যে কয়টা এমসিকিউ আছে, এগুলো ডিরেক্ট আসে। সো
জিনিসগুলো একদম ধরাই দিচ্ছি, আলোচনার বাইরে থেকে তোমাকে এখন বাসায় বসে বসে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমাকে বসে বসে বাসাতে এখন জাস্ট এগুলো প্র্যাকটিস করতে হবে। এইবার আমাকে বলো যে আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো আলোচনা করলাম, এই টপিকগুলো কতটুকু তোমার কাছে ক্লিয়ার? ওকে, পানির মতো ক্লিয়ার। ওকে ওকে, ক্লিয়ার, ভেরি গুড। ঠিক আছে, তো ভালো থাকবা এবং সুন্দর সুস্থ থাকবা। ওকে, সুন্দর, ভালো থাকবা, সুস্থ থাকবা। এবং পরের ক্লাস একজন বলছে ভাইয়া একটা কবিতা চাই। আমি তো কবিতা পারি না বাবা। তোমরা যে ক্লাস করতেছো দেখা গেলে আমি কবিতা আবৃত্তি করতেছি, তোমরা সবাই মোবাইল টোবাইল দেখা হ্যাঁ পাগল হয়ে গেছো, তখন কি হবে? এর দায়ভার কে নিবে বলো? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।